আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই শিরোনাম। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, মুসলিম ঐতিহ্য রক্ষার আহ্বান পাকিস্তানের। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর অভিযানে ভারতপন্থী ৯ সন্ত্রাসী নিহত, শাহবাজের অভিনন্দন। ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি দেবে রাশিয়া, পুতিনের ঘোষণা। গাজার বাসিন্দাদের নিয়ে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান ৮ মুসলিম দেশের। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কানাডা। ইরান এখন মানসিকভাবে অসুস্থ বলল পাকিস্তানের সেনাবাহিনী। ফোনে আড়িপাতায় মরিয়া ভারত, এবার নজর স্যাটেলাইটে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ভেঙে ফেলে বাবরি মসজিদের আদলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নতুন বাবরি মসজিদ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর শনিবার দুপুরে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিভিন্ন অঞ্চল থেকে আগত শত আলেম ওলামা ও হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে ফিতা কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির। বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বার্ষিকীর প্রাক্কালে গত শনিবারে নতুন করে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেন পশ্চিমবঙ্গের বিধানসভার মুসলিম বিধায়ক হুমায়ুন কবির। দল বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির বহিষ্কার নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া বা প্রশাসনের তৎপরতা নিয়ে কোনোভাবেই বিচলিত নন তিনি জানান, আগামী ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দেবেন তিনি। এদিকে ভারতে মুসলিম ধর্মীয় ঐতিহ্য রক্ষায় সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান। অযোধ্যায় শতাব্দীর প্রাচীন বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক ও লাকি মারওয়াত জেলায় ভারতীয় মদতপুষ্ট ৯ জন সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সশস্ত্র বাহিনী। শনিবার এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ ডিসেম্বর সন্ত্রাসীদের উপস্থিতির খবরের ভিত্তিতে ট্যাঙ্ক ও লাকি মারওয়াতে পৃথক অভিযান চালানো হয়। ট্যাঙ্ক জেলায় নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালায় এবং ৭ জনকে হত্যা করে। আর লাকি মারওয়াতের অভিযানে আরও ২ সন্ত্রাসী নিহত হন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল। ওই এলাকায় সম্ভাব্য অন্যান্য ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীর উপস্থিতি নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চলছে। এদিকে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সফল অভিযান পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপ সত্ত্বেও ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া, এমনটাই আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন। যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, সেখানে ভারতের উপর বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান পুতিন। তিনি বলেন, ৬টির মধ্যে ২টি রিঅ্যাক্টর ইউনিট এরই মাঝে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশাবাদ পুতিনের। রাফার সীমান্ত ক্রসিং দিয়ে গাজার বাসিন্দারা বের হতে পারবেন, তবে ফিরে আসতে পারবেন না। ইসরায়েলের এমন পরিকল্পনার নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ। শনিবার মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের যে কোনো পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলের এই ঘোষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি পরিকল্পনার অংশ হিসেবে যুদ্ধবিরতির শর্তের লঙ্ঘন। ইসরায়েল জানায়, মিশরের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলি নিরাপত্তার অনুমোদন নিয়ে গাজার বাসিন্দাদের জন্য একমুখী ক্রসিংয়ের
অনুমতি দেওয়া হবে। 8 মুসলিম দেশের বিবৃতিতে ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনা পুরোপুরি মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায় দেশগুলো। 20 দফা পরিকল্পনায় রাফা ক্রসিংয়ের উভয় দিকে খোলার কথা বলা হয়েছে। বিবৃতিতে আন্তর্জাতিক বৈধতা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে একটি ন্যায়সঙ্গত, ব্যাপক এবং টেকসই শান্তি অর্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষের সঙ্গে কাজ করার জন্য তাদের দেশগুলোর প্রস্তুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে কানাডা। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ব্যাপক পর্যালোচনার পর এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে হায়াত তাহরির আল শামকে সন্ত্রাসী সত্তার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্থিতিশীলতা বৃদ্ধি, একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্বব্যাপী অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নামও সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানসিক অসুস্থ ব্যক্তি হিসেবে অভিহিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এর আগে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের কার্যক্রমে ক্ষুব্ধ হয়ে তাকে মানসিক ভারসাম্যহীন বলে অভিহিত করেছিলেন ইমরান। এরপরই ইমরান খানকে নিয়ে এমন মন্তব্য করলেন দেশটির সেনাবাহিনী। শুক্রবার সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক ব্রিফিংয়ে বলেন, কারাগারে বন্দী ইমরান খান বাইরের মানুষের সঙ্গে দেখা করার সুযোগ কাজে লাগিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সশস্ত্র বাহিনীকে আক্রমণ করেন, যা উত্তেজনা সৃষ্টি করে। এছাড়া ইমরান খানকে আত্মকেন্দ্রিক হিসেবেও অভিহিত করেন তিনি। এদিকে সেনাবাহিনীর এমন ব্রিফিংয়ের সমালোচনা করেছেন ইমরান খানের মুখপাত্র জুলফিকার বুখারী। তিনি বলেছেন, এই ব্রিফিং করার উদ্দেশ্য হলো পিটিআই এর কর্মীদের উপর চলা ধরপাকড়ের বৈধতা এবং কারাবন্দী ইমরান খানের উপর মানসিক চাপ বৃদ্ধি করতে চাওয়া। নজরদারি অবস্থার উন্নতির অজুহাতে স্মার্টফোন কোম্পানিগুলোকে স্যাটেলাইট লোকেশন ট্র্যাকিং ব্যবস্থার সর্বদা সক্রিয় রাখতে বাধ্য করার জন্য ভারত সরকার টেলিযোগাযোগ শিল্পের জন্য একটি প্রস্তাব পর্যালোচনা করছে। তবে ব্যবহারকারীদের গোপনীয়তা উদ্বেগে অ্যাপল, গুগল এবং স্যামসাং সহ বৃহত্তর প্রযুক্তি সংস্থাগুলো এর তীব্র বিরোধিতা করেছে। বিভিন্ন নথি, ইমেল এবং 5টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাব কার্যকর হলে স্মার্টফোনগুলোতে লোকেশন পরিষেবাগুলো সর্বদা সক্রিয় থাকবে। ব্যবহারকারীর হাতে এ ধরনের পরিষেবা বন্ধ বা ডিঅ্যাক্টিভেট করার কোনো সুযোগ থাকবে না। বিশেষজ্ঞরা বলছে, এই জিপিএস প্রযুক্তি, যা সাধারণত কেবল নির্দিষ্ট অ্যাপ চালু থাকলে বা জরুরি কালের সময় সক্রিয় হয়, তা কর্তৃপক্ষকে এমন নির্ভুল লোকেশন ডেটা সরবরাহ করতে পারে যা দিয়ে ব্যবহারকারীকে প্রায় নিখুঁতভাবে ট্র্যাক করা সম্ভব। মোদি সরকার এর আগে সব ডিভাইসে বাধ্যতামূলক রাষ্ট্র পরিচালিত একটি সাইবার নিরাপত্তা অ্যাপ প্রিলোড করার নির্দেশ দিয়েছিল। তবে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বিতর্ক সৃষ্টির পর সেটি বাতিল করতে বাধ্য হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই নতুন প্রস্তাব সামনে এলো। দর্শক, এই ছিল আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।